নৈরাজ্যের বাংলাদেশে ধ্বংস এবং হিংসার বদ্ধভূমিতে পরিণত হয়েছে। সেখানে গণতন্ত্র বিপন্ন। চলতি সপ্তাহে বৃহস্পতিবারও ধানমন্ডিতে মুজিবের বাড়িতে চলল বুলডোজারের তাণ্ডব। ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশে জোরে চলছে লুটপাট, আওয়ামী লীগ নেতাদের মারধর, বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা। এরকম এক পরিস্থিতি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে একদল মানুষজন। আক্রান্ত হচ্ছেন দেশের সংখ্যালঘুদের একাংশ। এরকম পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয়রাও উদ্বিগ্ন। বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম নিশান সবকিছুই মিটিয়ে দিতে চায় কট্টরবাদীরা। নৈরাজ্যের বাংলাদেশে চলতি সপ্তাহের বুধবারের পর বৃহস্পতিবার সকালে ভাঙচুর চলছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সম্প্রচার হবে সে ঘোষণা আগেই করে দিয়েছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সেই ঘোষণাকে কেন্দ্র করেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভের পাহাড় তৈরি হয়। তারই ফলস্বরূপ ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও বাড়ি ভাঙার কাজ চলছে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এই কথা জানার পরই তার বিরোধী শিবিরের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। হাসিনার ভাষণ শুরুর আগেই ঢাকায় তাদের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে জড়ো হয় বিরোধী বৈষম্যবাদী ছাত্র সংগঠনের লোকজন। উন্মত্ত মৌলবাদীদের দল মুজিবুর রহমানের বাড়িতে তাণ্ডব শুরু করে। একদল জনতা আগুন ধরিয়ে দেয় ওই বাড়িতে। রীতিমতো স্লোগান দিতে দিতে বেপরোয়া ভাঙচুর চলে মুক্তিযুদ্ধের বহু ঘটনার সাক্ষ্য বহন করে চলা ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটিতে। বুধবার বেশি রাতের দিকে হানা হয় বুলডোজারের। এরপর সেই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এমনকি আরও রাতে ক্রেনে এনে চলে বাড়ি ভাঙার কাজ। রাতভর সেই তাণ্ডব চলার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। বুধবার বাংলাদেশের সময় রাত ৯টা নাগাদ শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য রাখার কথা ছিল। তার আগেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন ৩২ নম্বর ধানমন্ডির ওই বাড়ির উদ্দেশ্যে বুলডোজারের অভিযানের ডাক দিয়েছিল। বহু ছাত্র আন্দোলনের সদস্য সেই অভিযানে সামিল হয়। ঢাকা শেখ মুজিবুরের সেই বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে জনতা। বেপরোয়াভাবে মুজিবুর মিউজিয়াম ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিকে ছাত্র আন্দোলনের এই প্রকৃতি দেখে রীতিমতো চমকে উঠেছে তত্ত্বাবধায়ক সরকারও। বর্তমান সময়ে আতঙ্কিত ইউনূস সরকার। বাংলাদেশের ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়। এতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। গত বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। এই ঘটনার দুটো অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অভ্যন্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। আর দ্বিতীয়ত অংশটি উল্লেখ করে বলা হয়, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধুমকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে ও গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধুমকি দিচ্ছেন। শেখ হাসিনার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হলেও এতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রতি আশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার বলেছে, ভারত যেন তার ভূখণ্ড বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বিবৃতিতে জানানো হয়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজে পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার
প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে। এদিকে বাংলাদেশের এই ধরনের বিবৃতির পরিপ্রেক্ষিতে ভারতের এবং ত্রিপুরার বুদ্ধিজীবীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক্ষেত্রে রাজ্যের বিজেপি আইটি সেলের বুদ্ধিজীবী চন্দন দেবনাথ বলেছেন, বাংলাদেশের লোকেরা ভালো নেই, সেখানে সংখ্যালঘু অংশের মানুষজন আক্রান্ত হচ্ছেন। মৌলবাদীরা যেভাবে বাংলাদেশের বুকে তাণ্ডব নামিয়ে এনেছে সেটা মানবতা বিরোধী। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ভারত এবং আমাদের রাজ্য ত্রিপুরা। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে, গঠনমূলক কার্যকলাপ সেখানে বন্ধ, মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরো কি বলেছেন, আসুন দর্শক বন্ধুরা আমরাও শুনি। বাংলাদেশে যে নৈরাজ্য চলছে আপনি এটা কিভাবে দেখছেন? বাংলাদেশে যে নৈরাজ্য চলছে এটা আমার দৃষ্টিতে কি এটাই বলতে চাই। ধন্যবাদ আপনাদের চ্যানেলের কর্তৃপক্ষকে এবং চ্যানেলের সমস্ত কর্মীকে যারা কাজ করছেন আজকে এই বিষয় নিয়ে তুলছেন, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা। এবং যারা আপনাদের দর্শক শ্রোতা প্রত্যেককে শুভেচ্ছা, ধন্যবাদ। এবং যারা বাংলাদেশ থেকে আপনাদের এই প্রোগ্রাম দেখবে বা শুনবে তাদেরকে কষ্ট ভরা শুভেচ্ছা, তাদের জন্য বেদনা ভরা। তবে বিষয়টা হচ্ছে, দেখুন আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমাদের মনে হয় না হলেও পারত অনভিপ্রেত, এবং এরকম পরিস্থিতি হওয়াতে বাংলাদেশের যতটুকু না ক্ষতি হয়েছে এই ভূমিটার নামের তার থেকে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের, যারাই বাংলাদেশটাকে নিজের ভূমি, নিজের মাতৃভূমি ভাবে। আজকে যেভাবে ধর্মান্ধতা, মূল্যবাদ এই বাংলাদেশকে গ্রাস করেছে, এই ধর্মান্ধতা, মূল্যবাদ বা এই উগ্র ইসলামিজম এই বাংলাদেশকে শেষ করে ছাড়বে এবং এই দেশের নাম মুছে ফেলবে। তারই একটা বলতে পারেন কিছুটা প্রভাব বা কিছুটা রেপ্লিকা আমরা দেখতে পাচ্ছি। আর এই রেপ্লিকা এই ভূমির নাম পরিবর্তন করবে, এই অংশকে ধূলিসাৎ করবে এবং এই অংশে সন্ত্রাসী কার্যকলাপকে বাড়াবা দিয়ে এই অংশে, এই ভূখণ্ডে, বাংলাদেশ ভূখণ্ডে যত শান্তিকামী, বুদ্ধিশীল, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে এবং করছে। দেখুন, গত 5ই আগস্ট তদানীন্তন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ, এরপর থেকে বাংলাদেশের এই একের পর এক ঘটনাগুলো, এক সময় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সমস্ত ছাত্র যুবকরা যখন বাংলাদেশের সাথে ভারতের কতটুক জিডিপির বা বাংলাদেশের সাথে ভারতের কতটুক আয়ের ব্যবধান হলো, মাথাপিছু আয়ের ব্যবধান হলো, এগুলো নিয়ে লেখালেখি করতো ফেসবুকে, এগুলো নিয়ে আলোচনা হতো, সোশ্যাল মিডিয়াতে কথা হতো, ভারত বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা হতো, কথা হতো। কিন্তু দিনের কালের বিবর্তনের সময়ে ধীরে ধীরে আমরা লক্ষ্য করলাম তারা বেশিরভাগ সময় ওয়াজ মাহফিল এবং ইসলামীকরণ কতটুকু করা যায়, একটা খেলোয়াড় দেখলে ওকে ইসলামী দাওয়াত দেওয়া, একটা ভালো কোনো অর্থনৈতিক পোস্ট হলে সেখানে ফেসবুকে ইসলামিক দাওয়াত দেওয়া, ইসলামীকরণের জন্য উৎসাহিত হওয়া, এগুলো যখন আমরা গত 5-7 বছর দেখতে শুরু করলাম তখন অনুভব করছিলাম যে বাংলাদেশের আসলে বাংলাদেশ ইসলামী যে গ্রাস, সেই গ্রাসে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর আজই ফলশ্রুতি আমরা পাচ্ছি। দেখুন, আজকে শেখ হাসিনার এই যে বাংলাদেশ ছেড়ে চলে আসা বা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া, এটা ঘটিয়েছে কিছু সংখ্যক ছাত্র যুবকের মব, এবং এই কিছু সংখ্যকের মধ্যে জড়ো হয়েছে, এদের সাথে জড়ো হয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। তারা জড়ো হয়েছিল 16 বছর বাংলাদেশে যে শেখ হাসিনা একনায়কতন্ত্র চালাচ্ছে বলে তাদের অভিযোগ, সেই একনায়কতন্ত্রের সরকারকে উৎখাত করার জন্য। এবং আমরা দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি একজন ভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির ছাত্র, আমি বলতে পারি যে শেখ হাসিনা আমার আত্মীয় হয় না, শেখ হাসিনার প্রতি আলাদা আমার কোনো আবেগ নেই। বাংলাদেশে যারাই রাজনীতি করছে তাদের আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং তাদের দেশের জন্য। সুতরাং শেখ হাসিনা আমার ভারতের জন্য খুব বিশেষ বিষয় তা না। আমি যদি একজন রাজনৈতিক ছাত্র হিসেবে দেখি, বাংলাদেশের উন্নয়নের জন্য যারাই কাজ করে বা করছে তাদেরকে অবশ্যই গুরুত্ব দেব, কারণ একটি দেশের, আমার পার্শ্ববর্তী দেশের উন্নয়ন হলে আমাদের দেশেরও ভালো হবে। কারণ মনে রাখবেন, একটা পাশে যদি পয়সাওয়ালা হয়ে যায় তার কাজ করে, কিন্তু সেই পয়সাওয়ালা হওয়ার পর যদি দালান ঘর তোলে, আর পাশের ঘর যদি ছনের ঘর থেকে যায় এবং সে যদি ইনকাম না করে, সবসময় মধ্যাসক্ত থাকে এবং ভুল পথে নিজেকে পরিচালনা করার জন্য কাজ, নিজের সংসারকে উন্নতি করতে পারে না, তখন সে সমস্ত দোষ ওই পয়সাওয়ালা
হুম, কষ্ট করে পয়সাওয়ালা হয়েছে, দালান বাড়ি দিয়েছে, তার উপরে ধারে হুম, এবং তাকে হিংসা করতে শুরু করে। হুম, হুম, আজকে বাংলাদেশের পরিস্থিতিতেও সেম অবস্থা হয়েছে। হুম, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা ভারত দেওয়ার পরেও, সারা বিশ্ব থেকে আসার পরেও সমস্ত সুযোগ সুবিধা তারা তাদের ওই উগ্র ইসলামীজনকে কাজ চাষ করতে গিয়ে তারা তাদের ডেভেলপমেন্টটা করতে পারে। আর এই জন্য এরা ওই ছনের ঝুঁকড়িতে পড়ে আছে। আর ভারত আজকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে, চতুর্থ সামরিক শক্তি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের যে আপনার বিদেশ মন্ত্রকের তৌহিদ হাসান, উনি আমাদের ভারতীয় যে আপনার হাই কমিশন রয়েছেন, সেই হাই কমিশনের যিনি এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত যিনি রয়েছেন, তাকে ডেকে এনে হাসিনাকে থামাতে একটা বার্তা দিয়েছেন। তো এই ব্যাপারে আমাদের ভারত সরকারের ভূমিকা নিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, দেখুন, ভারত সরকার, আপনি এটার পাশাপাশি এটাও দেখুন যে ভারত সরকারের তরফ থেকে একটি বার্তা পেশ করা হয়েছে, কড়া বার্তা, যেখানে শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়ি যে ধ্বংস করলো গত পরশু রাত্রে, সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ভারত সরকার দিয়েছে। এবং বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে চুপ করানোর জন্য বাংলাদেশের তরফ থেকে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, ওই এলএমনাই কানাইয়ের মহারাজা নাম, এলএমনাই কানাইয়ের মহারাজা নাম, ওই বাংলাদেশের অবস্থা হচ্ছে এলএমনাই হলো একটা পরিস্থিতি যার না পরিচয় ঠিক আছে, যে দেশ নিজের মাতৃভূমি, নিজের স্বাধীনতার পরিচয়কে এভাবে ধুলুষ্ঠিত করে দিচ্ছে বুলডোজার দিয়ে, যে দেশ তার 71কে মেনে নেয় না, যে দেশ তার স্বাধীনতাকে মেনে নিতে পারছে না, যে দেশ তার নিজের নাম বাংলাদেশ বলে নিজেদেরকে পরিচয় দিতে লজ্জা পায়, যে দেশের এখন বর্তমানে যে নাগরিকগুলো এই আস্ফালন করছে তারা তাদের বাঙালি বলে, বাংলাদেশি বলে পরিচয় দিতে লজ্জা পায়, এই দেশের থেকে চিঠি আসবে এবং ভারত সরকার এটার উত্তর দেবে এবং ভারত সরকার শেখ হাসিনাকে চুপ করতে বলবে, ওই এলামনাইওয়ালা মহারাজের সেই অকাজ এখনো হয়ে ওঠেনি। আসলে এটা হচ্ছে বাংলাদেশের ওই বলতে পারেন একটু বেশি বেশি করা। আর বেশি বেশি কেন করতে জানেন? এটার পেছনে কলকাঠি নাচছে হচ্ছে পাকিস্তান। আর বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে নাগরিকগুলো এই আস্ফালনটা করছে, এবং বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা, উনি তো আর কিছু না, উনি তদানীন্তন আমলে জো বাইডেনের চামচা ছিলেন। ওর স্বপ্ন পূরণের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছে, দেশের জন্য ওই স্বপ্ন পূরণের জন্য ওনার থেকে টাকা নিয়ে গেছে কিছু। ওই টাকাটা বাংলাদেশের মানুষ থেকে চোষা হয়েছে গ্রামীণ ব্যাংকের নামে। এই টাকাটা ওই জো বাইডেন 20 জনের যে নির্বাচন সেখানে কাজে লাগিয়েছে বলে ওকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানোর উপটোকনটা দিয়েছে। কিন্তু এইটা পাওয়ার পর এখন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে পড়েছে, তখন এই ডক্টর ইউনূস নিজেকে এবার আইএসআই এর গোলাম বানিয়ে ফেলেছে। এবং আইএসআই এবং পাকিস্তান ডক্টর ইউনূস তাদের যে উপদেষ্টা মন্ডলী প্রত্যেকের আশেপাশে তাদের আইএসআই এর কন্ট্রোল প্রতিষ্ঠা করেছেন। এতে কি হয়েছে? এখন তারা পাকিস্তানের হাতের পুতুল হয়ে গেছে। পুতুল হয়ে ভারতকে শাসাচ্ছেন, ভারতের সাথে কিভাবে উস্কিয়ে যুদ্ধ করা যায় এগুলো নিয়ে করছেন। এবার প্রশ্ন আসতেই পারে, ভারত এরা যে ইন্টারনাল এত দ্বন্দ্ব করছে, এটার সাথে ভারতের সম্পর্ক কি? দেখুন, তারা যখনই ধানমন্ডি ভাঙছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙছে, বঙ্গবন্ধুকে মুছে ফেলবে নাকি, ওদের ব্যক্তিগত বিষয়। কিন্তু তারা ওখানে বাড়িটা ভাঙতে ভাঙতে ভারতকে গালি দিচ্ছে। এটা অদ্ভুত কিছু নাই, এটা আশ্চর্যের কিছু নাই। আসলে তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারত। কেন ভারত? কারণ তারা হচ্ছে পাকিস্তানের রোবট হয়ে গেছে। এই পাকিস্তানের রোবট গুলোই আস্ফালনটা করছে। আর পাকিস্তান এখান থেকে সুইচ টিপছে বা রিমোট চালাচ্ছে, আর ওখান থেকে ওরা হুক্কা হুয়া মানে 71-এর যুদ্ধে পাকিস্তানের যে পরাজয়, এই পরাজয়ের স্মৃতি তারা ভুলতেই পারছে না। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট। আসলে 1971-এর যুদ্ধে যে পাকিস্তানের পরাজয় হয়েছে, পরাজয়কে পাকিস্তান মেনে নিতে পারছে না। এবং ওই ক্ষেত্রে এখন সেই বাংলাদেশে তারা যে রাজাকার ছেড়ে গেছিল, তারা যে তাদের যে দোসররা এখন বাংলাদেশে রয়েছে, হ্যাঁ, সেখানে রেখেছে, ওদেরকে অ্যাক্টিভ করা হয়েছে। ওই অ্যাক্টিভ রাজাকাররা আর ওই যে তাদের দেওয়া ঔরজাত সন্তানেরা, ওই সন্তানেরা আজ মহারাজাকার হয়ে রাজপুতের চরিত্র চেহারা দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই পাকিস্তান
কেন ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে মাটি ব্যবহার করছে? দেখুন, কারণটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে এই পুরো সাবজেক্টটা মনে হয় এই কয়েকজন বাংলাদেশি মূর্খ, এরা ভারতকে গালিগালাজ করছে, আর ভারত উঠকে যাবে, ভারত যুদ্ধ করবে, আর এরা মানে এরা ভারতের সাথে যুদ্ধ করে নেবে, এরা পেরে যাবে, আল্লাহর নাম দিয়ে জান্নাতে যাবে। এই সমস্ত ওদের স্বপ্ন, দুঃস্বপ্ন, কল্পনা মাত্র। আসলে মূল মুদ্রা হচ্ছে আন্তর্জাতিক রিলেশনের বড় গেম। বড় গেমে কি? বড় গেমটা হচ্ছে পাকিস্তান বনাম ভারত, দক্ষিণ এশিয়ার দুই রাষ্ট্রের মধ্যে লড়াই। ঠিক আছে? এই লড়াইয়ের মধ্যে কখনো ভারত চায়নি বাংলাদেশের মাটিটা ব্যবহার হোক। তাই প্রতিনিয়ত বাংলাদেশকে ভারত সেফগার্ড দিয়ে গেছে। তাদের আর্থিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে প্রতিনিয়ত ভারত তাদেরকে সেফগার্ড দিয়েছে, হেল্প করেছে। কিন্তু বাংলাদেশের রাজাকাররা সেটাকে নেগেটিভ ভাবে নিয়েছে, কারণ রাজাকাররা কখনো ভারতের এই দানকে মেনে নিতে পারেনি বা মেনে নেবে না, কারণ এদের বাবা অখুশি। ওদের বাবা যে পাকিস্তান, ওই পাকিস্তানের পিওকে আগামী 1-2 বছর 3 বছরের মধ্যে ভারত নিয়ে নেবে, এটা পাকিস্তান বুঝে গেছে। ঠিক আছে? দখলকৃত যে পিওকে এটা ভারত সরকার নেবে, এর জন্য যে পরিকল্পনা হচ্ছে এবং সমস্ত আয়োজন তৈরি, এটা পাকিস্তান বুঝে গেছে। পাকিস্তান বুঝে গিয়ে কি করেছে, ভারতের দৃষ্টিটা ঘুরানোর জন্য, এই পিওকে কে বাঁচানোর জন্য বা পিওকে তাদের দখলে রাখার জন্য ভারতেরকে এখানে পশ্চিম পারে এক্সিট করে দিয়েছে, সরি পূর্ব পারে। ওদেরকে বাঁচানো, ওদের পশ্চিম পারের যে পিওকে, ওটাকে ওরা দখলে রাখার জন্য এখানে বাংলাদেশকে এক্সিট করেছে। আচ্ছা, আমাদের সময়ের একটা ব্যাপার রয়েছে। আমি শুধু আপনাকে লাস্ট শেষে একটি ছোট্ট প্রশ্ন, মানে একটু সংক্ষেপে বলবেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে সাধারণ জনগণ, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য থাকবে, সেটা হচ্ছে, দেখুন, এই দেশের মানুষগুলো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলো চুপ ছিলেন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলো উগ্র ইসলামের আস্ফালন দেখেছেন, এবং যারা নিজেদের ইসলামিক ধর্মের আবহে নিজেদেরকে রেখেছেন, তারাও ভেবেছেন যে আচ্ছা, এরা তো আমাদের ইসলামের ধর্মের ছেলে, সুতরাং আমরা ধর্মের ছেলেগুলোকে ওরা যা খারাপ বলুক আবার ঠিক হয়ে যাবে, বা আমি যদি কিছু ওদের বুঝাতে চাই তাহলে আমার গর্দন যাবে। এই জন্য আমি না কিছু লিখবো, না কিছু বলবো, আমি চুপ থাকি ভাই। আমি সুবিধা নিই রাষ্ট্র থেকে, আর আমি সৎ এবং আমি একজন ভদ্রলোক, সো-কল্ড বুদ্ধিজীবী, সো-কল্ড এডুকেটেড পার্সন হিসেবে নিজের চেহারাটা রাখি দিই। বাস এই করে করে ওরা ওদেরকে আস্ফালিত করতে বা ওদেরকে সুযোগ করে দিয়ে আমি হয়েছে। আজকে আমি ওই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলবো যে আপনাদের দেশটা আপনাদেরকে বাঁচাতে হবে, আপনাদের পরিচয় আপনাদেরকে বাঁচাতে হবে। এই জন্য না কোনো দেশ থেকে আপনারা যদি আজকে মনে করেন যে আপনারা এইভাবে চুপ থাকবেন, তাহলে এটা আপনাদের দেশের পরিচয় মুছে যাবে। ওরা ভারতীয়, ওরা বাংলাদেশি না। যারা আজকে ধানমন্ডি 32 নম্বর ভাঙলো, এরা বাংলাদেশি না, এরা সবাই পাকিস্তানি। এরা না হলে, যদি বাংলাদেশি হতো, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙতো না। ওরা শেখ হাসিনার সাথে শত্রুতা, ওরা শেখ হাসিনার বাড়ি বা শেখ হাসিনার আওয়ামী লীগের দপ্তরগুলোর প্রতি ওদের দৃষ্টি যেত, যেহেতু ওরা ওদের মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, ওদের মহানায়কের বাড়ি ভেঙেছে বা ওদের জাতির পিতার ভেঙেছে। এর অর্থ এরা আসলে বাংলাদেশি না, প্রত্যেকে পাকিস্তানি। আসলে পাকিস্তানি হয়ে এরা বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে এখানে রয়েছে। ঠিক, পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আপনি বিস্তৃতভাবে আলোচনা করলেন, সুচিন্তিত মতামত দিলেন। আশা করা যায় যে আমরা সাধারণ যে জনগণ, তাদের কথা বলবো, তারা নিশ্চয়ই এই সমস্যা থেকে উত্তরণ হবে, কারণ সবথেকে সমস্যা তো ওরাই ভোগ করছে, ঠিক কিনা? একদম। হ্যাঁ, তো আমাদের এটাই প্রত্যাশা থাকবে যে আমার সাধারণ মানুষ যারা রাজনীতি বোঝে না, দৈনন্দিন যে ক্রিয়াকলাপ এটাতে তারা খুবই অস্থির, তাদের যাতে ভালো হয়, অর্থাৎ দেশের সামগ্রিক মানুষের যাতে শুভবুদ্ধি উদয় হয়, এই প্রত্যাশাটাই আমরা রাখতে পারি। এ ব্যাপারে নিশ্চয়ই আপনি একমত? একদম একমত, একদম। ওরা সুখে থাকুক, ভালো থাকুক, আমরাও বড় ভাই হিসেবে বা বড় রাষ্ট্র হিসেবে চাই। কিন্তু দুর্ভাগ্য, প্রথম দিকেই বলেছি, তাদের এই দুঃসহ পরিস্থিতিতে আমরা নিজেরাও কষ্ট পাচ্ছি, কারণ আমাদের ভাই তো, আমাদের পাশের প্রতিবেশী তো। এটাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।